বাবা এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7:30 মতো, আর হাতে জলের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মাম্মাম সোনা আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে। আমার শাশুড়ি মা এখন যাচ্ছে ফুল বেলপাতা আনতে। না, ফুল আনতে না, ফুল আমাদের গাছেই আছে, তবে এখন বেলপাতা আর দূর্বা পাতা আনতে যাচ্ছে। আজ হলো সোমবার, সোমবার দিন একটু কাজের চাপ বেশি থাকে সপ্তাহের অন্যান্য বারের তুলনায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় যখন ঘুমটা ভাঙে তখন এই ফুল গাছটার দিকে তাকাই, সত্যি বলতে মনটা একদম খুশিতে ভরে যায়। মনে হয় গাছটাতে কত ফুল হয়েছে, আর ফুলগুলো এত সুন্দর, কালারটাও বেশ মিষ্টি কালার। সোমবার দিন আসলেই সকাল থেকেই মনের মধ্যে একটা কাজের তাড়া তৈরি হয়, মনে হয় ঝটপট করে কাজগুলো করতে হবে, আর ঠাকুর পুজো দিতে অনেকটাই সময় চলে যায়। তো সেই জন্যই সকাল থেকে গুছিয়ে কাজকর্ম না করলে হতেই চায় না। উপরন্তু আমার একটা মেয়ে আছে, ছোট্ট মেয়ে, তো তাকে খেয়াল করতে হয়, ওকে খাইয়ে দিতে হয়, স্নান করিয়ে দিতে হয়, সমস্ত কিছুই আমাকেই করিয়ে দিতে হয়। সেই জন্য সমস্ত দিকে একটু খেয়াল রেখে কাজকর্ম করতে হয়। তো সকালবেলায় কি রান্না করব ভাবছিলাম, নিজেই ইচ্ছা মতো করে ভাবলাম একটু মটর ডাল রান্না করে দিই। তো প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়েছি, তো ডালটা দেখেছি অনেকটাই গলে গেছে। আর মটর ডাল যদি একটু হালকা দানা দানা মতো থাকে তাহলে খেতেও বেশ ভালো লাগে, বেশি গলে গেলে আবার ভালো লাগে না। আর যখন আমার শ্বশুর মশাইকে খেতে দিই তখন বাবাও বলে ডালটা আজকে বেশি গলে গেছে। এমনিতেই যে কোনো ডাল বেশি গলে গেলে, একদম কাদার মতো হয়ে গেলে ভালো লাগে না। তো আজকে সকালবেলায় মেয়ের জন্য কি রান্না করব ভাবতে ভাবতেই ভাবলাম ওটস খাওয়াই। তো ওটস খাওয়ানো হচ্ছে না, সেই জন্য ভাবলাম ওটস খাওয়াই। তো এদিকে ওটসের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর প্রথমে একটু হালকা করে একটু ভেজেও নিয়েছিলাম। আর জল দিয়ে সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়, ওটসটা ভালো সেদ্ধ হয়। এইভাবে আমি আপাতত ওকে খাওয়াচ্ছি। তো আগের থেকে কাউ মিল্কটা আমি জাল দিয়ে রেখেছি, আগে ভালোভাবে সেদ্ধ হবে আর ওটসের গায়ের জলটা একটু শুকিয়ে যাবে, তারপর ওর মধ্যে আমি কাউ মিল্ক অ্যাড করে দেব। আর এদিকে রুটিও বানাচ্ছি, তবে এখন রুটিটা একটু বেশিই বানাতে হয়। আগে আমার শাশুড়ি মা রুটি খেত না, তো সকালবেলায় ভাত খেত, কিন্তু এখন আর এখন আর ভাত খাচ্ছে না, এখন রুটিই খাচ্ছে। ডক্টর রুটি খেতে বলেছেন, সেই জন্যই সকালে রাত্রেবেলায় রুটি খাচ্ছে। তো আমাকে একটু বেশি রুটি বানাতে হচ্ছে। সকালবেলায় 7খানা রুটি বানাতাম, আর এখন 9খানা রুটি বানাতে হচ্ছে, আর রাত্রেও তাই। তো এদিকে দেখো, এখন আমি মেয়ের জন্য ওটস রান্না করেছি, তো নামিয়ে নিয়েছি ওটস, এর মধ্যে কোনো কিছু আলাদা করে দিইনি। একবার ভেবেছিলাম যে একটু ড্রাই ফ্রুটসের পাউডার দেব, পরে আবার কি ভাবলাম যে থাক, দেব না, একটা কলা এর মধ্যে অ্যাড করে দেব। তো একটা কাঁঠালি কলা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এখন ওটসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে একটা কলা যখন দেওয়া হয়েছে এখন মনে হচ্ছে যে অনেকটা পরিমাণে ওটস হয়ে গেছে, এতটা আমার মেয়ে খেতে পারবে না। তারপর আমি এই প্লেটে কিছুটা অংশ নিয়ে নিলাম, তো আমি খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই কি বলছিল জানো তো? তো বড়মশাই বলছিল যে এখন থেকে সকালবেলায় আমার জন্য একটু ওটস রান্না করবে, তো একটু সবজি দিয়ে ওটস রান্না করবে। তো দেখো, বাড়িতে মাত্র 6জন মানুষ, তো 6জনের যদি 6 রকম খাবার তৈরি করতে হয়, তো এমনিতে রুটি বানাতে হয়, তারপর সবজি করতে হয়, একটু ভাত রান্না করতে হয়, আবার মেয়ের জন্য আলাদা কিছু করতে হয়। আবার তোমাদের দাদাভাই বলছে এখন থেকে আর রুটি খাবো না, এখন থেকে ওটস বা ছোলা এই সমস্ত খাবারগুলো খাবো, মানে যে খাবারগুলোতে বেশি ফাইবার আছে, আঁশ আছে, সেই সমস্ত খাবারগুলো বেশি খেতে হবে। আর ডক্টরও তাই বলেছেন যে বেশি আঁশযুক্ত খাবার খেতে। তো এদিকে মামাম সোনা এখন জুতো পায়ে দিয়ে বাইরের দিকে আসলো। আর আমাদের গাছে অনেক লেবু হয়েছে। না, অনেকটা লেবু হয়নি, গত বছর অনেক হয়েছিল, মানে পাতা দেখা যেত না, এত পরিমাণে লেবু হয়েছিল, কিন্তু এবছরটা তেমন একটা হয়নি। তো যাই হয়েছে, মানে আমাদের চলে যাবে মোটামুটি করে। তো সকালবেলা থেকেই মেঘলা আকাশ, মানে ওয়েদারটা তেমন একটা ভালো না, আর এই 2-3 দিন ধরে একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে 2-1 দিনের মধ্যেই। তো আমি পুজোর বাসন কোসনগুলো বাইরে এনে রাখলাম, আর এদিকে দেখলাম বরমশাই
বেরিয়ে যাচ্ছে। তো সামনেই দেখলাম মাম্মাম দাঁড়িয়ে রয়েছে, তো ওইখান থেকে হয়তো আবার যাবে। আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর জুতো পায়ে দিয়ে ওর ঠাম্মির সঙ্গে একটু রাস্তার দিকে গিয়েছে। আর বরমশাইকে সকালের খাবার খেতে দিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাজারের দিকে চলে গেছে। আর এখন আমি নিজের মতো করে কাজকর্মগুলো গুছিয়ে করছি। তো কিছু বাসনকোসন জমা হয়েছিল কলপাড়ে, সেগুলো আমি ধুয়ে এনে এই যে রাখলাম। তো এই কাজগুলো করতেই হবে। আবার স্নান করব, আবার সোমবার ঠাকুর পুজো করব। ঠাকুর পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায়, তো একটু ব্যস্ত রয়েছি, সেই জন্য মেয়েকে আজকে একটু সকাল সকাল করেই স্নান করিয়ে দিয়েছি। যে ঠাকুর পুজো করতে অনেকটা সময় চলে যাবে, তো মেয়েকে স্নান করাতে অনেকটা দেরি হয়ে যাবে, তো সেই জন্য একটু আগেই মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো এদিকে আমার শ্বশুর মশাই এখন ফুল গাছটাকে ঠিক করছে। আমিই বলেছিলাম, বাবা গাছটা কেমন একটু নুয়ে পড়েছে, আর মানে ঝড়ের হাওয়াতে এরকম হয়ে গেছে, কাত হয়ে গেছে। তো আমি বাবাকে বলেছিলাম যে গাছটাকে সোজা রাখা যায় কিভাবে, তো সেইভাবে একটা খুঁটি পুঁতে দাও, না হলে জানালার সঙ্গে একটু বেঁধে দাও, তো সেইভাবেই বলেছিলাম। আর এদিকে ঘরে চলে এসেছি, তো মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, ওকে সঙ্গে নিয়েই এসেছি। তো এখনো খালি গায়ে রয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে দেখাইনি। আর আমিও স্নানটা সেরে নিয়েছি, তারপরে যে ঘরে এসেছি। বিছানাটা সকালবেলায় অবশ্য একটু টুকটাকভাবে গোছানো হয়েছিল, আর ঘরটা তো একদম সকালবেলায় ঝাড় দেওয়া হয়ে যায়। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা এলোমেলো থাকলে সত্যি আমার একদমই ভালো লাগে না। যখন ঘরে এসে দেখব যে বিছানাটা একদম এলোমেলো রয়েছে, কুঁচকে রয়েছে, বিছানার চাদর বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো তখন দেখতে একদম ভালো লাগে না। তো আমার মেয়ে যেহেতু ছোট, সবসময়ই খেলা করে খাটের উপর বসে, তো ওর খেলনা নিয়ে খেলা করে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, তো সেই জন্য বিছানাটা ওই রকম হয়ে যায়। তো এখন বিছানার চাদরটা চারপাশ দিয়ে এইভাবে সেট করে দিচ্ছি। এইভাবে যদি সেট করে দেওয়া যায়, মানে বিছানার চাদরটা যে ঝুলে রয়েছে এইভাবে যদি ম্যাট্রেসের মধ্যে গুজিয়ে দেওয়া যায়, তাহলে বেশ টানটানি থাকে বিছানার চাদরটা। এর উপর লাফালাফি করলেও তেমন একটা কুঁচকে যায় না। আচ্ছা, তোমাদেরকে আমি জানাবো যে আমার কি হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার কি হয়েছে জানিও, তো আমি অবশ্যই জানাবো এই ব্লগেই। আর তার আগে দেখো বিছানাটা গুছিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তবে এখন মাম্মাম শোনার জন্য সমস্ত কিছু গুছিয়েই রাখবো। আর আমার রুমেই মামামের কিছু টুকিটাকি জিনিস রয়েছে, যেগুলো এখন ওর রুমেই আমি রেখে দেব। যেহেতু ওর রুমে সমস্ত কিছুই আছে, তো আমার রুমে রাখলে একটু ঝামেলাই হয়ে যায়। তো ওর রুমে রেখে এখন থেকে ভেবেছি যে মামামের রুমে বসেই ওকে রেডি করিয়ে দেব। তো যাই হোক, এই যে দেখো আমার মাম্মামকে এখন রেডি করাচ্ছি। 2-1 দিনের মধ্যে আমার আবার বাজারে যেতে হবে, একটু দরকার আছে, তো সেই দরকারটা মেটানোর জন্য যেতে হবে, কিন্তু কখন যাব সেটাই ভাবছি মনে মনে। তো আবার 1 সপ্তাহ পরে আবার ডক্টর দেখাতে হবে, তখন যাব না এখন যাব সেটাই ভাবছি। তো আবার জামাই ষষ্ঠী চলে আসলো, জামাই ষষ্ঠীর আগে বাজারে একটু যেতেই হবে। এখন আমি এমন হয়ে গেছি, মানে বাজার থেকে কোনো জিনিস আনতে হলে বরমশাইকে বলে দিই, হোয়াটসঅ্যাপে লিখে দিই যে এই এই জিনিস আনতে হবে বা ফটো তুলে দিই। তো এখন সেইভাবে যেতেও ইচ্ছা করে না, আর বাড়ি থেকে বেরোতে গেলেও অনেকটা ঝামেলা হয়ে যায়, সেই জন্য যাওয়াও হয় না। নিতান্তই যখন কোনো জিনিস হয়তো বরমশাই আনতে পারবে না, আমাকে কাজে লাগবে, ধরো আমি নাইটি কিনলাম বা শাড়ি কিনলাম, তখন আমাকেই যেতে হবে। এমনকি আমার যখন ফেস ওয়াশ শেষ হয়ে যায় বা কাজল শেষ হয়ে যায়, মামামের বডি লোশন বা বডি ওয়াশ বা হেয়ার অয়েল যাই হোক না কেন শেষ হয়ে যায়, তখন বরমশাইকে বলে দিই আমার সোনামাটা কোথায়, সোনামাটা কোথায় গেল, কোথায় আমার সোনামাটা, দেখি তো দেখি তো কোথায় আছে। এই তো সোনামাটার বেবিটা কোথায়, বেবিটা, বেবি কোথায় সোনামাটার? মা তুমি এখন কি করবে, বেবিকে ঘুম পাড়াবে? ওমা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখন বলি আয় রে পাখি লে ঝোলা, খোকার সাথে কর রে খেলা, খাবি দাবি, খাবি দাবি দেখাও, খাবি দাবি
কলকলাবি খোকনকে মোর ঘুম পাড়াবি। এই তো দুটো বেবি। মাথা ঘুরবে মাম্মাম, মাথা ঘুরবে। চলো নিচে যাবে, এখানে থাকবে তো? রান্না তো হচ্ছে নিচে মাম্মাম। চলো মা। তুমি মুড়ি খাবে? আমার দিকে তাকাও। মুড়ি খাবে? চলো দেবো মা। যাই হোক, দোতলার কাজ মিটে গেছে। এখন আবার যাব নিচে। নিচে গিয়ে আবার পুজো আছে, তো পুজো করতে হবে আজকে যেহেতু সোমবার। আর আয়নাতে নিজেকে দেখছিলাম। আগে আমি একটু বেশি মোটা ছিলাম, মানে একটু হেলদি ছিলাম, এখন একটু কমে গেছি। তো সেটাই আমি আয়নাতে দেখছিলাম। তবে হালকা থাকলেই বেশি ভালো, বেশি আবার ভারী হয়ে গেলে মুশকিল হয়ে যায়। তো সেই জন্যই, আর মাঝে একটু শরীর খারাপ ছিল, সেই জন্যই হয়তো তার এফেক্টটা পড়েছে। আর এই যে দেখো, মাম্মাম এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আদিশ্রী একটা জিনিস করতে পারে না, আমাদের নিচের তলার যে গেটটা রয়েছে সেই গেটটা নিজেই খুলতে পারে, কিন্তু দোতলার গেটটা ও খুলতে পারে না। দোতলার গেটটা অনেকটাই শক্ত, অনেকটাই জোর দিয়ে খুলতে হয়। তো এদিকে মেয়েকে নিয়ে নিচে এসেছি, আর ওকে আমি জিজ্ঞাসা করেছি যে তুমি মুড়ি খাবে? তো ও আমাকে বলল হ্যাঁ। তো তারপর ওকে আমি মুড়ি দিয়েছি, পুরো এক মুঠো মতো একটু মুড়ি দিয়েছি আর দুটো নিমকি দিয়েছি। আর ও এখন বসে বসে খাবে, তারপর আমি পুজো করতে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো মাম্মাম সোনা এখন দেখো খাচ্ছে, আবার ওর পুতুলকেও একটু খাইয়ে দিচ্ছে। দুষ্টুমির শেষ নেই, দুষ্টুমি করতেই থাকে। আদিশ্রী এখন বসে বসে খাচ্ছে, আর এখন আমি যাব ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করতে চলে এসেছি। আর সোমবার দিন আসলে মনের মধ্যে একটু টেনশানই কাজ করে যে কখন ঠাকুর পুজো কমপ্লিট করব। তো অনেকটাই সময় চলে যায় এই যে ফল প্রসাদ গোছাতে, তারপর ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজাতে, তারপর ঠাকুরকে আবার স্নান করানো। তো এই করতে করতে অনেকটাই সময় চলে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো সেই জন্য একটু টেনশন কাজ করে। উপরন্তু আবার নিজের একটু খাওয়া দাওয়া আছে, আবার এখন আবার মেডিসিন নিচ্ছি 3 বেলায়, সকালে, দুপুর বেলায়, আবার রাত্রেবেলায়। তো একটু টাইম মেনে সমস্ত কিছুই করতে হচ্ছে। তো ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরের চরণে এখন ফুল দিয়ে দিলাম। তো ঠাকুর পুজো কমপ্লিট। আর আজকে একটু ধূপধুনো দিয়েছি। ধূপধুনোর গন্ধ এত ভালো লাগে, মনে হয় যে একটা শান্তি অনুভব হয়। ঠাকুর পুজো করে যখন আমি আমার রুমে গেছি, তখন গিয়ে দেখি মাম্মাম ঘুমিয়ে গেছে, একা একা খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠেছে, তো এখন ওকে খাইয়ে দেবো। আর আজকে যেহেতু সোমবার, বাড়িতে নিরামিষ, তো আমার শাশুড়ি মা আজকে টক ডাল রান্না করেছে, আর এদিকে নিরামিষ রান্না করেছে। এখানে মিষ্টি আলু কুমড়ো এই সমস্ত দিয়ে নিরামিষ রান্না করেছে। তো মামামের জন্য তুলে রেখেছিল, তো এখন ওকে খাইয়ে দেবো। আর আদিশ্রীকে আমি যখন ভাত খাওয়াই তখন এইভাবেই একটু সবজিটা বেশি নিই আর ভাতটা একটু নরম করেই খাওয়াই। তো বেশি শক্ত ভাত ও আবার গিলতে পারে না, তো সেই জন্য এইভাবে নরম নরম করে ভাতটা ওকে খাইয়ে দিই। আজকে মনে মনে ভেবেছি যে মাম্মামকে আমি একটু ঘুরতে নিয়ে যাব বলতে মাঠে নিয়ে যাব। ও একটু খেলাধুলো করবে, বেশ অনেক দিনই হয়েছে ওকে মাঠে নিয়ে যাই না। আসলে আমার শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে ওকে আর মাঠে নিয়ে যাই না, বাড়ি থেকে তেমন একটা বের হতাম না। আর এখন ওর বাপির হাত ধরে বাইরে নিয়ে এসেছে যে ওর বাপির সঙ্গে গাড়িতে করে একটু ঘুরতে যাবে। তো ওর বাপি স্কুটি নিয়ে যাবে, তো ওর বাপিকে কিভাবে বারণ করলো তোমরা তো দেখতেই পেলে। তো ও এখন ওর বাপির বাইকে করে যাবে। আদিশ্রী মাম্মাম বাইকের সামনে বসেই যেতে সব থেকে বেশি পছন্দ করে। আর বাইকের সামনে বসলে দেখতে দেখতে যেতে পারে চারিপাশটা, সামনের দিকটা। আর স্কুটিতে যখন বসে তখন ওর পেছনে বসতে হয়, তেমন একটা কিছু দেখতে পারে না, সেই জন্য স্কুটি তেমন পছন্দ করে না। আর এদিকে একটা কাণ্ড হয়েছে, ওর বাপির ফোন দিয়ে একটু ভিডিও করছিলাম, ওর বাপির ফোন আমার হাত থেকে নিয়ে নিল। তো ওর বাপির ফোন ও চেনে, মানে বাড়ির প্রত্যেকটা মানুষের ফোন চেনে কার ফোন কোনটা। তো আমার ফোন হয়তো ওর বাপির হাতে থাকলো, তো ও মানে ফোনটা এনে আমার হাতে দিয়ে দেবে, বা ওর বাপির ফোন আমার হাতে রয়েছে, আমার কাছ থেকে ফোনটা নিয়ে ওর বাপির হাতে দিয়ে দেবে। তো চপ্পলের ক্ষেত্রেও তাই। তো এরকমটা মনে রাখে। আর এদিকে ফুল দেখে নিজেকে আর সামলাতে পারে না, প্রচণ্ড পছন্দ করে আমার মেয়ে ফুল। তো এখান থেকে ফুল নিচ্ছে, আর চারিপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। মেয়েকে বলছি বাড়িতে চলো, না হলে ঝড় বৃষ্টি আবার শুরু হবে। এখানে কে কে এখানে? হ্যাঁ, ঝড় বৃষ্টি দেখছে কে? একটু ভয় নেই গো, দেখো ব্যালকনিতে বসে ঝড় বৃষ্টি দেখছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে।
নারকেল গাছের মাথা দেখো। হ্যাঁ মাম্মা, এই টিনের চালে কতগুলো আম পড়েছে দেখেছো? দেখো বাবা কি পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। মাম্মা তোমার ভয় করছে? করছে না? প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে এত ঝড় বৃষ্টি কি আর বলবো। তো এখন একটু হয়তো থেমেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো দেখো চারিপাশটা কেমন সাদা হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি নিচেই ছিলাম, তো নিচে রয়েছি, এমন সময় দেখছি যে মাম্মাম আর মাম্মামের বাপের খবর নেই। তো পরে এসে দেখলাম যে ওরা ব্যালকনিতে বসে ঝড় বৃষ্টি দেখছে। আর ব্যালকনিতে বসে ঝড় বৃষ্টি বা যে কোনো জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই ওয়েদারটা বেশ ভালো, তো একটু গরমের থেকে স্বস্তি মিলেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। তবে এই ঝড় বৃষ্টিতে ব্যালকনিতে তেমনভাবে জল বা বৃষ্টি কোনো কিছুই আসেনি। তো এখন ঝড়টা থেমে গেছে, এখন একটু বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর আমাদের এদিকে কারেন্টও চলে গেছে, সেই জন্য ফ্যান অন করতে পারছি না। আর তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার কি হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। তো আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, তবে অনেকটাই ছোট। ডক্টর বলেছেন যে মেডিসিন খেলে হয়তো পাথর গলে যাবে, তো সেই জন্যই এখন মেডিসিন খাচ্ছি। তো আমাকে ভরসা দিয়েছেন যে মেডিসিন খেলে চলে যাবে। এখন তোমরা জানিও তো যে গল ব্লাডারে যদি স্টোন হয় তাহলে সেই স্টোন কি মেডিসিন খাওয়ার পরেও গলে যায়? আর আমার স্টোনের সাইজ হচ্ছে পয়েন্ট কত বেশ আমার মনে পড়ছে না, আমি রিপোর্ট দেখে না হয় তোমাদেরকে জানাবো। আর ঝড়ে যে আমগুলো পড়েছিল সেখান থেকে কয়েকটা আম বরমশাইকে কেটে দিয়েছি, আর আমার বরমশাই আম খেতে খুব পছন্দ করে। আর মামামের জন্য এখন একটু হরলিক্স আমি রেডি করব। তো এদিকে বরমশাই এখন আম খাচ্ছে, তবে সমস্ত আম খায়নি, আমার জন্য রেখেছিল। আর এদিকে মেয়ের জন্য এখন হরলিক্স রেডি করছি, রেডি করা হয়ে গেছে, ঠান্ডা হলেই খাইয়ে দেব। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।